আসসালামু আলাইকুম গাইজ। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আমি মাহদি হাসান, ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজের ডিরেক্টর। তো আমরা মূলত ধানমন্ডির আশেপাশেই প্রজেক্ট করে থাকি। আমরা অলরেডি 5টা প্রজেক্ট কমপ্লিট করেছি আপনার পশ্চিম ধানমন্ডিতে। তারপর হচ্ছে এখন একটা প্রজেক্ট চলছে আমাদের, সেটা হচ্ছে ট্যানারি মোড় কাঁচাবাজার, যেটা খুবই প্রাইম একটা লোকেশন। তো আজকে আমি এই ভিডিওতে ডিসকাস করব ফ্ল্যাট কেনার সময় যেই সাধারণ সমস্যাগুলো আমরা ফেস করে থাকি। যেহেতু আমি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে আজকে অনেক বছর যাবত, তো আমি চাচ্ছিলাম আপনাদের জন্য একটা হেল্পফুল ভিডিও বানাতে। তো আমার ভিডিও অনেকেই দেখেন, তো থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে আপনারা চেষ্টা করবেন আমাদের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করতে, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। সো ফার্স্ট পয়েন্ট আমি যেটা ডিসকাস করতে চাই সেটা হচ্ছে যে অনেক সময় আপনি যখন ফ্ল্যাট কিনতে যাবেন বা অ্যাপার্টমেন্ট কিনতে যাবেন ঢাকাতে, দেখবেন অনেক হিডেন চার্জ থাকে। ঠিক আছে, যেমন হচ্ছে ধরুন বুকিংয়ের পর আপনার অতিরিক্ত চার্জ যোগ হতে পারে, যেমন হচ্ছে গ্যাস, বিদ্যুৎ, পার্কিং, ক্লাব ফি, এইটা। সো এই জিনিসটা যখন আপনি ফ্ল্যাট কিনবেন, এটা প্রথমেই মাথায় রাখবেন যে অবশ্যই আপনি যখন একটা ফ্ল্যাট কিনতে যাবেন আপনার পার্কিংয়ের প্রয়োজন হবে। তারপর হচ্ছে আপনার সেই জায়গার ইউটিলিটি, এটা একটা খুবই কমন জিনিস, সব ডেভেলপাররা এটা রাখে যে হচ্ছে আপনার ফ্ল্যাটের সাথে আপনার একটা ইউটিলিটি চার্জ থাকে, তারপর হচ্ছে সার্ভিস চার্জ থাকে, তারপর হচ্ছে আপনার ধরুন পার্কিং যদি কিনতে চান সেক্ষেত্রে পার্কিংয়ের চার্জ থাকে। তো আমি নর্মালি সাজেস্ট করি সবাইকে পার্কিং নিয়ে নিতে, বিকজ ভবিষ্যতে অনেক সময় আপনার যখন ফিউচারে গাড়ি হবে অথবা গাড়ি আছে যাদের, এটা আপনাদের অনেক কাজে দিবে। আর না প্রয়োজন হলে আপনি এটা ভাড়াও দিয়ে দিতে পারেন, মানে যদি ভালো লোকেশনে থাকেন। সো এটা একটা হিডেন চার্জ নর্মালি থাকে। সো এগুলো আগেই আপফ্রন্ট আপনারা ডেভেলপারদের সাথে বা যার কাছ থেকে কিনছেন তার সাথে এটা ডিসকাস করে নেবেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডেভেলপার হ্যান্ডওভার দেরিতে দিচ্ছে কিনা, এটা আপনি খেয়াল রাখবেন। সেটা হচ্ছে যে নির্ধারিত সময়ের মধ্যে ধরুন 5-6 মাস এদিক সেদিক নর্মালি হয়, যেহেতু রিয়েল এস্টেট সেক্টর, অনেক সময় রেইনি সিজন থাকে, অনেক সময় বিভিন্ন প্রবলেমের কারণে একটু লেট হয়ে যায়। বাট ডেভেলপার নর্মালি প্রজেক্টগুলা কি দেরিতে দিচ্ছে কি না, অথবা তার প্রজেক্ট আগের যেগুলো হ্যান্ডওভার করেছে এগুলোর মানে সিস্টেমটা কি, আপনি তাদের ওয়েবসাইটে গেলে এটা খুব সহজেই দেখতে পারবেন, বা ফেসবুক পেজে গেলে। তো আপনি ওই প্রজেক্টগুলোতে যখন ভিজিট করবেন, সেখানে অনেক ফ্ল্যাট ওনার্সরা থাকবে, তাদের সাথে কথা বলে দেখবেন যে তাদের এক্সপিরিয়েন্সটা কী। তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কী, তো আপনার কি উচিত হবে কি হবে না তার থেকে নেয়া। সো নর্মালি 5-6 মাস বা ম্যাক্সিমাম খুব বেশি যদি সমস্যা হয়, এটা আপনাদের সাথে ডিসকাস করে নেবে যে 1 বছর। বাট এর থেকে যদি বেশি হয়ে যায়, এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ হয়ে যায়। হ্যাঁ, সো যেমন করোনার সময়টা একটা ডিফারেন্ট সিচুয়েশন ছিল। 2 বছর করোনা ছিল, সবাই অসুস্থ ছিল, এমন কারো ফ্যামিলি নেই যাকে করোনা টাচ করে নেই। সো ওইটা একটা মানে ডিফারেন্ট সার্কামস্ট্যান্স, রাইট? সো নর্মালি এটা মানে জিনিসটা এক্সপেক্টেড না। যেমন আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে আমাদের একটা প্রজেক্ট আছে আপনার বেড়িবাঁধের সাথেই। তো আজ প্রায় 12 বছর হয়ে গেছে আমাদেরকে প্রজেক্টটা হ্যান্ড ওভার করছে না। তো আমরা এখন আর তাকে দিচ্ছি না। সো জিনিসটা হচ্ছে যে মানে সে ঝুলিয়ে রেখেছে আমাদের যেই ডেভেলপারের সাথে কাজ হয়েছিল। এই কারণে আমাদের আগে অ্যাকচুয়ালি লেদার বিজনেস ছিল, ওখান থেকে আমরা শিফট করে এখন রিয়েল এস্টেটে চলে এসেছি। আমরাও করছি মানুষের সাথে যাতে এই ধরনের প্রবলেমগুলো না ফেস করতে হয়। 3 নম্বর সমস্যা যেটা, সেটা হচ্ছে জমির কাগজে প্রবলেম থাকা, জমি বা ফ্ল্যাটে। সো অনেক সময় মালিকানার যেই জটিলতা থাকে, ধরুন আপনি চেইন মিলছে না, অথবা আরেকজনের কাছ থেকে দখল করে বিল্ডিং বানিয়ে বিক্রি করে দিচ্ছে। তো এই জিনিসটা ঢাকাতে কিন্তু অহরহ দেখা যায়। তো এই জিনিসটা আপনার ভালো করে খেয়াল করতে হবে। তারপর অথবা কোনো মামলা রয়েছে কি না, অথবা ফ্ল্যাটটা কি মানে কোনো ডুপ্লিকেট কাগজের ঝুঁকিতে আছে কিনা, এটা আপনার ভালো করে চেক করে নিতে হবে। 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনার রাজুকের অনুমোদন আছে কিনা আপনার ফ্ল্যাটের বা বিল্ডিংয়ের। সো অনুমোদন ছাড়া অথবা মানে ডিজাইন চেঞ্জ করে বিল্ডিং করা হতে পারে নর্মালি, এটা বাংলাদেশে খুব কমন। তো এটা আপনার একটু খেয়াল করে নিতে হবে। সো নর্মালি যেটা হয় 30% পর্যন্ত ডেভিয়েশন ব্যাংক বা রাজুক এগুলো কিছু বলে না, বাট অনেক সময় অনেক বেশি ডেভিয়েশন হয়ে যায়। তো আমাদেরও অনেক এরকম কাজ হয়েছে। সো আমরা আস্তে আস্তে জিনিসটা ফলো করছি। অ্যান্ড অনেক বাংলাদেশের 90%ই এরকম অনেক জায়গায় হয়ে থাকে। তো আমরা এখন সবাই রাজুকের নিয়ম ফলো করে কাজ করছি, বিকজ এখন খুবই স্ট্রিক্ট সব কিছু। আর কমন এরিয়া কম পাওয়া। সো ধরুন আপনার বিল্ডিংটা অনেক বড় একটা স্পেস, রাইট? এটা মাথায় রাখবেন সবসময় যে আপনার ফ্ল্যাটের যেই বিজ্ঞাপনটা দেওয়া হচ্ছে, ধরুন আপনার 1200 স্কোয়ার ফিট বা 1000 স্কোয়ার ফিট আপনার কাছে সেল করা হচ্ছে, বাট কার্পেট এরিয়া অ্যান্ড কমন এরিয়া, এই দুটো জিনিস আপনার বুঝতে হবে। কার্পেট এরিয়া হচ্ছে ফ্ল্যাটের ভিতর যেখানে আপনি কার্পেট রাখতে পারবেন। সো
যে জিনিসটা হয় যে নর্মালি ফ্ল্যাটের কার্পেট এরিয়াটা কিন্তু আপনাকে যেটা সেল করা হচ্ছে ওটা থেকে কম থাকে, বিকজ বিল্ডিংয়ের মধ্যে কিছু কমন এরিয়া থাকে যেটা হচ্ছে আপনার ফ্ল্যাটের সাথে ইনক্লুড করে তারপর ডেভেলপার আপনার কাছে সেল করবে, বিকজ সিঁড়ি, তারপর ধরুন লবি, তারপর রিসেপশন এরিয়া, মস্ক, তারপর হচ্ছে আপনার টাঙ্কির এরিয়া, তারপর পার্কিংয়ের কিছু কমন এরিয়া যেগুলো হচ্ছে সবাই ব্যবহার করবে বিল্ডিংয়ে যারা থাকবে, রাইট, ফ্ল্যাটের ওনার্সরা। সো এই জিনিসটা তো ডেভেলপার আপনাদেরকে হ্যান্ড ওভার করে দিয়ে চলেই যাবে, তাই এই জিনিসটা হচ্ছে সেই স্পেসটাও সবার মধ্যে ভাগ হয়ে যায়, ঠিক আছে। সো এটা নর্মালি যেটা হয় আপনার 15% থেকে 20% হয়ে থাকে। অ্যান্ড সো আপনার ধরুন ফ্ল্যাট যদি 1000 স্কোয়ার ফিট হয়ে 15% কমন স্পেস হলে আপনার 150 স্কোয়ার ফিট বাদ যাবে, আর 20% কমন স্পেস যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার 200 স্কোয়ার ফিট বাদ যাবে 1000 থেকে। তো আপনি কার্পেট এরিয়া 800-র কাছাকাছি পাবেন, ঠিক আছে। অনেক একটু প্লাস মাইনাস হয়ে থাকে বিল্ডিংয়ের মানে যখন হয়ে যায় তার উপর। তারপর নেক্সট যে পয়েন্টটা আমি সেটা বলবো সেটা হচ্ছে নির্মাণের যে কোয়ালিটিটা এটা আপনার ঠিকমতো মেনটেন করা হচ্ছে কিনা এটাও, এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে আপনি ফ্ল্যাটটা রেডি কিনছেন নাকি কোন সাইকেলে কিনছেন এটাও খুবই ইম্পর্টেন্ট। সো একটা প্রজেক্ট যখন আর্লি স্টেজে থাকে, যখন শুরু হচ্ছে, তখন কিন্তু আপনার কস্টটাও একটু কম থাকে, আপনি ইনভেস্ট করলেও ইনভেস্টমেন্টও কম লাগে, বিকজ হচ্ছে সেই ক্ষেত্রে প্রাইসটা যেহেতু ইনভেস্ট কম লাগছে। তার আরেকটা ব্যাপার হচ্ছে ইনস্টলমেন্টের একটা সুবিধা থাকে, বিকজ একটা বিল্ডিং হতে 3 থেকে 4 বছর সময় লেগে যায়, কিছু কিছু একটু কম লাগে ছোট হলে। তো আপনি যদি প্রথমেই যান সেক্ষেত্রে আপনি পুরো প্রজেক্টটাও দেখতে পাচ্ছেন, আপনি ইনস্টলমেন্টে পেমেন্ট দিচ্ছেন, কাজ আগাচ্ছে কি আগাচ্ছেন আপনি তো বুঝতে পারছেন, রাইট। অ্যান্ড সো সেই সময় আপনি যেটা করতে পারেন, আপনি যে কাজের প্রোগ্রেস চেক করতে পারেন। তারপর হচ্ছে যদি রেডি ফ্ল্যাট নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দেয়ালে ফাটল ধরছে কিনা, পানি লিকেজ হচ্ছে কিনা, অথবা খারাপ টাইলস বা ইলেকট্রিক কাজের মানটা কি, এটা আপনি চাইলে একজনকে হায়ার করেও নিয়ে যেতে পারেন, ঠিক আছে। তারপরে আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে কমন প্রবলেম, সেটা হচ্ছে যে সার্ভিস চার্জ অনেক বেশি হয়ে যায়। সো বিল্ডিংয়ে যখন ইউনিটগুলো কম থাকে, ধরুন আপনার একটা 10তলা বিল্ডিং, সেক্ষেত্রে আপনার যদি পার ফ্লোরে একটা করে ইউনিট থাকে, ধরুন 8টা বা 9টা ইউনিট যদি হয়, সেক্ষেত্রে যে জিনিসটা হয়ে যায় পুরো বিল্ডিংয়ের যে মেনটেন্যান্স খরচটা এটা সবার মানে এই 10 জনের মধ্যে ভাগ হয়ে যায়। বাট ইউনিট যদি বেশি থাকতো তাহলে 20 জনে ভাগ হতো, রাইট, যদি ধরেন 20টা ইউনিট করা হতো 2টা করে। সো এইটাই আমি বলছি যে মেনটেন্যান্স ফিটা অনেক সময় একটু বেড়ে যেতে পারে বিকজ ইউনিট কম থাকলে। তো এটাও একটু চিন্তা ভাবনা করে দেখার জিনিস। আরেকটা হচ্ছে যে পার্কিং রিলেটেড সমস্যা হয়ে থাকে, যে অনেকেই পার্কিং প্রথমে কিনেন না, অথবা পার্কিং ছোট থাকে। সো এটা ফার্স্টেই ক্লিয়ার করে নেওয়া ভালো, এবং আমি অলওয়েজ সাজেস্ট করি একটা পার্কিং নিয়ে রাখতে। আর যে প্রজেক্টগুলো নেই সেটা তো কিছু করার নেই, ঢাকা শহরে বুঝতেই পারছেন সব জায়গায় কস্ট সব কিছু মিলিয়ে সবসময় অ্যাভেলেবল থাকে না। সব কিছু যখন অ্যাভেলেবল করতে হয় প্রাইস অনেক বেড়ে যায়, আমাদের কাস্টমারদের কিন্তু ইনকাম বাড়ছে না, তাই না। সো এই জিনিসটা চিন্তা করতে হবে। সো অনেক সময় ছোটো ছোটো ফ্ল্যাটগুলো আপনি পার্কিং ছাড়াও নিতে পারেন আপনার প্রাইসে যদি হয়ে যায়। আরেকটা সমস্যা হচ্ছে পানি এবং গ্যাসের সমস্যা। অনেক এলাকায় পানির চাপ এবং গ্যাস সংযোগ অনিশ্চিত থাকে। সো এখন ধরুন সিলিন্ডার ইউজ করে আমরা ব্যবহার করছি এবং দিচ্ছি, যেহেতু সরকার কর্তৃক এটা বন্ধ আছে। তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে সূর্যের আলো এবং ভেন্টিলেশন কম। সো ট্রাই করবেন একটু আলো বাতাসওয়ালা ফ্ল্যাট নেওয়ার জন্য, বাট অনেক সময় একটু প্রাইস কনসিডার করলে একটু পিছেরগুলো নেওয়া যায়। তারপরে হচ্ছে আপনার ধরুন প্রতিশ্রুতি অনুযায়ী সুবিধা না পাওয়া, এটা একটা পয়েন্ট, যেটা হচ্ছে রুফটপ জিম, কমিউনিটি হল, এগুলা হ্যান্ডওভারের সময় অনেক সময় দেয় না বা ছেড়ে দেয়, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট ফ্ল্যাট কেনার আগে আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নেইবারহুডের যে ইস্যুটা। নেইবারহুডটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, বিকজ আপনার রাস্তার সাইজটা মাথায় রাখতে হবে, নেইবারহুডে জলাবদ্ধতা হয় কিনা, মানে পানি জমে যায় কিনা, ট্রাফিক কীরকম, শব্দ দূষণ কীরকম, তারপর হচ্ছে এলাকার মানুষ কীরকম, কমিউনিটি কীরকম, সব কিছু খেয়াল করে তারপর কিনতে হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে কমন প্রবলেমসের মধ্যে, সেটা হচ্ছে রিসেল ভ্যালু কম হওয়া। আপনার খারাপ লোকেশন বা ডেভেলপার যদি কম পরিচিত হয় সেক্ষেত্রে ফ্ল্যাট বিক্রি হতে একটু সমস্যা হয়ে যায় বা রিসেল ভ্যালুটা কম হয়, সেটা মাথায় রাখবেন। আরেকটা পয়েন্ট হচ্ছে লোন চাপ, ঠিক আছে, লোনের যে চাপের ব্যাপারটা সেটা হচ্ছে ইএমআই বেশি হলে ফিনান্সিয়াল স্ট্রেসটা তৈরি হতে পারে আপনার। সো আপনার বাজেট অনুযায়ী আপনার ইনভেস্ট করা উচিত, আপনি যতটুকু ইনভেস্ট করতে পারবেন আপনার মান্থলি ইনকাম অনুযায়ী, আপনি যতটুকু নিজের জন্য ফ্যামিলির জন্য একটা ইনকাম রাখবেন, তারপরে হচ্ছে আপনি ইনভেস্ট করবেন। তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন অথবা ম্যানেজমেন্টের যে কনফ্লিক্টটা। সো আমরা নর্মালি যখন বিল্ডিং করে থাকি আমরা হচ্ছে বিল্ডিংটা হ্যান্ড ওভার করে দিয়ে আসি যে ফ্ল্যাট ওনার্সদের মধ্যে, তারা ইলেকশন করে তাদের মধ্যে একটা কমিটি বানায়। তো এই
কমিটিতেই ম্যানেজ করে, আমরা নিজেরা ম্যানেজ করি না। বাট অনেক বড় বড় ডেভেলপার্স আছে, তারা নিজেরা ম্যানেজ করে এগুলো, যেমন কনকর্ড বা আরও অনেক বড় বড়, আমি নাম আর মনে আসছে না। সো আমরা যেটা করি, আমরা হ্যান্ড ওভার করে দিয়ে চলে আসি এবং তারা নিজেরাই কমিটি বানিয়ে তারপর বিল্ডিংটা ম্যানেজ করে ফ্ল্যাট মালিকদের মধ্যেই। সো এটা নিয়ে অনেক সময় ঝামেলা হয়ে যায়। তো আপনি আশেপাশে আপনার ফ্ল্যাট ওনার্স কে আছে তাদের সাথে কথা বললেই বুঝতে পারবেন যে তাদের অ্যাটিটিউড কীরকম, তারা কী কাজ করে না করে। তো সেই অনুযায়ী অনেক সময় আমি সাজেস্ট করবো বেশি রিটায়ার্ড যারা থাকে নর্মালি, তারা তো অনেক ফ্রি থাকে, এগুলো নিয়ে অনেক মানে টাইম স্পেন্ড করে, এগুলো নিয়ে একটু ঝামেলা হয় অনেক সময় অনেক বাড়িতে। সো ট্রাই করবেন যে আগে একটু কমিউনিটির সাথে পরিচিত হওয়ার জন্য, ফ্ল্যাট কেনার আগে, বা কীরকম মানুষজন একটু জানলেন। তো অবশ্যই এই পয়েন্টসগুলো মাথায় রাখবেন এবং কোনো হেল্প লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের পেজে দেওয়া আছে, সব জায়গায় দেওয়া আছে। অ্যান্ড সাজেস্ট করবো ডিরেক্ট কল না দিতে, বিকজ অনেক সময় ব্যস্ত থাকি। সো হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দিয়ে দিলেন, আমি যদি পারি চেষ্টা করবো হেল্প করার। অ্যান্ড আমাদের ফ্ল্যাটগুলোও দেখতে পারেন, আমাদের যেই ধানমন্ডি বা এর আশেপাশে করছি, এবং শপস, এগুলোতে ইনভেস্ট করার চিন্তা করতে পারেন, ভালো রিটার্ন আসে এগুলায়। সো এই বলে আজকে আমি ভিডিওটা শেষ করছি। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতেও লাইক দেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড থ্যাংক ইউ। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।